আসসালামু আলাইকুম। আজকের রাইডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি আমি বগুড়া থেকে সোনাতলার দিকে। সো আজকে রাইডটা রেকর্ড করার এরকম প্ল্যান ছিল না, বাট মনে হলো যে হ্যাঁ, যেহেতু যাচ্ছেই আর একটা ক্যামেরা রেকর্ড থাকা ভালো। ধরেন যে আপনি যাচ্ছেন, একটা গাড়ি বা কেউ আপনার সাথে রং করলে জিনিসটা রেকর্ডেড থাকে, অ্যান্ড রেকর্ডেড থাকলে না এটা হচ্ছে ভালো হয়। একটা জিনিস রেকর্ডেড থাকলে একটা প্রুফ থাকে। আমি অলওয়েজ বলে থাকি যে সিসি ক্যামেরা বা যে কোনো ফুটেজ বর্তমান যুগে যে কোনো কেস সলভের ক্ষেত্রে, মানে নিজেকে নির্দোষ প্রমাণ করার ক্ষেত্রে বা অন্য কোনো এভিডেন্সের ক্ষেত্রে রেকর্ড খুবই আসলে দরকারি, কাজে লাগে। তো ওই ভাবনা থেকে মূলত ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে করতেও যাই, যেহেতু আমার সাথে যেহেতু পিলিয়ন নাই। সো আপনাদের সাথে গল্প করতে করতে যাই। আর আমার অন রেকর্ডে গেলে আমি অনেক বেশি রাফও চালাতে পারবো না, সেফ চালাতে চালাতে যাবো, তাই না? কারণ আপনাদের সামনে দেখানোর জন্য হলেও আমাকে একটা জেন্টেল রাইড করতে হবে, না হলে তো আপনারা আবার বাজে কমেন্ট করবেন। সো ওই ভয় থেকে হলেও যাতে আমি একটু জেন্টেল রাইড করি, তো এই মানে একটা শাসনের মধ্যে থাকি যেন, এইরকম আর কি। তো এই সব কিছু মিলিয়ে চিন্তা করলাম যে একটু ভিডিওটা করি আর কি। এই এই বাসগুলো যখন পিছন থেকে এসে হর্ন দেয় একটু ভয়ই লাগে। এদেরকে সাইড দেই মোস্ট অফ দ্য টাইম। সরি, অন রেকর্ডে না থাকলে হয়তো বা আমি সাইডটা দিতাম না। অন রেকর্ডে না থাকলে হয়তো বা সাইডটা আমি নাও দিতাম। আচ্ছা, এক ভাই কমেন্ট করছিলেন যে আমার ককপিট ভিউটা এরকম দেখা যায় না, এর কারণ হচ্ছে এটা ফোন দিয়ে রেকর্ড করতেছি তো। আচ্ছা দেখি একটু নিচে নামায় দেখি ফোনটা। ওকে, এইবার মনে হইতে পারে। হ্যাঁ, আমাকে খুব শীঘ্রই হচ্ছে কিনতে হবে, কি বলে, একটা অ্যাকশন ক্যামেরা কিনতে হবে, কারণ অ্যাকশন ক্যামেরা ছাড়া আসলে হয় না। অ্যাকশন ক্যামেরা ছাড়া এই স্যামসাং S24 দিয়ে, যতই আমি 0.6 দিয়ে মানে আলট্রা, এটাকে কি বলে, 0.6-এর যে জুমটা, মাইনাস জুম, সেটা দিয়ে কাজ চালাইতেছি, বাট তারপরেও ফিরে যে আমি এমন কেন। এরা রাস্তার মধ্যে এগুলা উঠাইতেছে যাত্রী, পুরা রাস্তাটা জ্যাম লাগাই দিচ্ছে। এদেরকে আসলে কি বলবো। যেটা হয় আমার ক্ষেত্রে যে এই ধরনের এই হঠাৎ জ্যাম থেকে মুক্তি পেলে, মানে এটা মনে হয় অনেকেরই হয়, আই থিঙ্ক। হঠাৎ জ্যাম থেকে মুক্তি পেলে মনে হয় যে দে একদম ছিঁড়ে ছুটে টান, যেটা বলে। তা ছিঁড়ে ছুটে টান বলতে, এটা আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, বাট আমাদের এদিকে এটা একটা আঞ্চলিক শব্দ। ছিঁড়ে ছুটে টান মানে ওই যে এরকম, মানে একদম যাকে বলে ছাপড়ি টানও বলতে পারেন, মানে কি স্পিডে টান যেটা বলে।
এরকম কেন ভাই? ওয়াই? ওরে রে, কাম সারছে এবার। এরকম হলে তো সমস্যা। এই জ্যাম কি ঢাকার জ্যাম? এইরকম হইলে তো আমি এদিকে আসতাম না রে ভাইয়া। এরকম হলে তো এদিকে আসতাম না। এটা সার্ভিস লেন মেবি, সরি সার্ভিস রোড না? এই দিক দিয়ে একটু ফাঁকা। আরে এই রোড সামনেই গেছে, আমি জানি এই রোড দিয়ে তো যাতায়াত করা হয়, সেই জন্য জানি ব্যাপারটা। কিন্তু এই রোডের এই অবস্থা হলে আমি তাহলে শহরের ভেতর দিয়ে ওই দিক দিয়ে মানে ওই দিক দিয়ে একটা রোড আছে সোনাতলা যাওয়ার দিকে। দেখি কতদূর যাওয়া যায়, তারপরে আমি তাহলে ওই ইতে যাব, মাটিডালি দিয়ে আমি ঘুরবো। অর্থাৎ এই জ্যামটা যতটুকু পারা যায় আমি, এটা হলো ঢাকা রংপুর মহাসড়ক, যার কারণে এই দিক দিয়ে ঢাকার জ্যামটা পড়ছে আর কি। ভাই একটু সাইড দেন, যাই। যদিও তার এরিয়াতে আমি ঢুকে বসছিলাম মনে হয়। এগুলো কি সব ঢাকার গাড়ি? ওরে রে, ঢাকার গাড়ি মনে হয় এগুলা সিএনজি নিতেছে, পাম্প থেকে তেল নিতেছে সম্ভবত। কিরে, গাড়ির তো অবস্থা খুবই খারাপ বারে। আচ্ছা, এই যখন আজকে একটু টানাটানি করতেছি, মনে হচ্ছে আমার যে গাড়ির সাউন্ডটা ভালো লাগছে। মানে এই গাড়ি যখন আমি হেলমেট মাথায় না দিয়ে নর্মালি আপনি জাস্ট একটা চশমা পরে ঢাকা, সরি মানে বগুড়ার শহরের ভিতরে এখানে ওখানে যায়, মানে হেলমেট ছাড়া যেখানে অল্প রাইড, তো ওইখানে মনে হয় যে গাড়ির সাউন্ডটা তেমন ভালো লাগে না। আর ওখানে তো ফিফথ গিয়ারে চালানো হয় না, বাট থার্ড অ্যান্ড ফোর্থ গিয়ারে চালানো হয়, তখন না ভালো লাগে না তেমন। বাট এখন, আচ্ছা উনি হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে, আমি কি দেখবো নাকি কেমন লাগে? ও, হাত ছেড়ে দিয়ে চলে তো। আচ্ছা হ্যাঁ, কোনো একটা ভাই আমাকে কমেন্ট করছিলেন যে হাত ছেড়ে দিয়ে আপনার এটাও চলবে। আমি বলছিলাম যে মনোটনে হাত ছেড়ে দিয়ে একটু চলে, মানে আমি ওইটা ভাবছিলাম যে স্টেবল গাড়ি, তো এটা স্টেবল না, কিন্তু এখন দেখি যে না, এটাও চলে। ওই ভাই তখন বলছিলেন আমাকে যে এটা টায়ারটা আরেকটু হয়ে গেলে কিছুদিন চললে দেখবেন যে এটাও ঠিক হয়ে যাবে। আসলে অভিজ্ঞতা একটা বড় জিনিস। ওই ভাইয়ের কথাটা আমার কাছে তখন সত্যিই লাগছিল, বাট বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কারণ এটা হলে তো আমার জন্য ভালোই হবে। তো এখন দেখে আসলেই তাই। অ্যান্ড থ্যাংকস টু দ্যাট ব্রাদার। আচ্ছা, আমি হলো দিয়ে যাব, এই মোকামতলা দিয়ে আমি ঢুকবো না, কারণ এই দিকে আমার মনে হচ্ছে যে জ্যাম হইতে পারে। আমি এই দিক দিয়ে যাব, আমি ডান দিকে ঢুকবো, কারণ এইদিকে জ্যাম হইতে পারে। কারণ আর আপনাদেরকে এই রোড দিয়ে এর আগেও দেখাইছি অন্যদিন, এর আগের একটা রাইডে দেখাইছি যে মোকামতলা, এই বগুড়া থেকে মোকামতলা রোডটা কেমন হয়। তো আমরা হচ্ছে যে এটা করবো ওই দিক দিয়ে, এটা বগুড়া মাটিরালি বিমান মোড়, ওই দিক দিয়ে যাব। একটু একটু গ্রামের মতো রাস্তা পাবেন আর কি, ওই দিক দিয়ে আমরা সোনাতলা উঠবো ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে গাড়ির সাউন্ডটা না ফিফথ গিয়ারে ভালোই লাগলো আমার কাছে। আর
এরকম আমি শুনছি অনেক রিভিউতে, অনেক বাইকের যেটা হয় শুরুর দিকে একটু কমই থাকে, শুরুর দিকে একটু সাউন্ডটা একটু হয়, বাট দু একবার মোবিল চেঞ্জ করে অর্থাৎ 600 বা 1000 কিলো পরে গাড়ির সাউন্ডটা ঠিক হয়ে যায়, মানে একটু ফাটা ফাটা লাগে প্রথম দিকে। আমি জানি না, তো যেটাই হয় আমি তো আপনাদের সাথে শেয়ার করবই। কিন্তু আমি হেলমেট মাথায় দিয়ে 5th গিয়ারে যখন এই যে ট্রেনে আসতেছিলাম তখন একটু আগে, এটা আমার কাছে ভালোই সাউন্ড লাগলো, মানে নট ব্যাড। আচ্ছা, এটা আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, যে ইভেন কালকে রাতেও একটা কমেন্ট পেয়েছি, একটা ভাই আমাকে বলছেন যে আমি প্রবাস থেকে হচ্ছে আপনার ভিডিও দেখি, আহ, আমি এই বাইকটা কিনতে চাচ্ছি, আমি গিয়ে দেশে গিয়ে এই বাইকটা কিনতে যাচ্ছি, এটা কি কেনা ঠিক হবে কিনা, এই বাইকের অনেকে জিজ্ঞাসা বিল কোয়ালিটি কেমন, এটা কি রিলায়েবল কিনা। হ্যাঁ, তো তাদের অ্যান্সারের জন্য যে ভাবলাম যে রাইড করতে করতে এই অ্যান্সারটা দিয়ে ফেলি, সেটা হচ্ছে যে ভাই, আমি আমি এই বাইকটা নেওয়ার পিছনে আপনাদের একটা রিজনটা বলি, যে আমি এই বাইকটা কেন নিচ্ছি। আমার সেফটি দরকার ভাই রোডে। আমি বাইকের একটা ভয় থাকে কি, বাইক কিন্তু সব ফ্যামিলি থেকে সবাইকে অ্যালাউ করে না। ইভেন আমি বাইক কেনার সময় আমার মা আমাকে মানে বাইক কিনতে না করছিল, তারপর আমি বাইকটা কেন কিনছি বলেন তো? কারণ এটা জানেন, এটা একটা নেশা, একটা ভালো লাগা। সো এখন বাইক যখন আমরা চালাচ্ছি, এটা একটা বিপজ্জনক একটা বাহন, 2 চাকার জিনিস। সো হঠাৎ করে যে কোনো কিছু, মানে এটাকে ব্রেক করতে পারা, সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারা, এটাই হচ্ছে মেইন। এখন হঠাৎ করে আমার একটা জিনিস সামনে চলে আসলো ভাই, একটা ইমার্জেন্সি হলো সামনে, আমাকে ব্রেক করতে হবে। তো এখন ওই সময় বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলোতে এটাতেই হয়, দেখা যায় সে ব্রেক করতে গিয়ে ব্রেক করতে না পেরে চাকা সামনে বা পিছনে চাকা স্কিড করে সে পড়ে গেছে। এইটাই হচ্ছে আমি দেখছি মোস্ট অফ দ্য কেসেসে এটা হয়। আর বাকিগুলো অন্য অন্য বাইকের কারণে হয়, অন্য অন্য বাইক হচ্ছে সে লাগিয়ে দেয় বা এটা ধাক্কা দেয়, এসব হয়। হ্যাঁ, বা রোড রোড কন্ডিশনের কারণে হয়, কিন্তু এটাতে বেশি দেখছি আমি। সো এটা অন্যগুলোতে আমাদের নিয়ন্ত্রণে নাই, বাট এটা নিয়ন্ত্রণে আছে। So এটার জন্য আমার কাছে ডুয়াল চ্যানেল এবিএসটা মনে হয়েছিল যে এটা যদি আমার কাছে থাকে তাহলে তো এটা জিনিসটা নিরাপদ। অনেক সময় দেখা যায় স্লিপি রোড, হ্যাঁ, একটু বৃষ্টি এসব, তো ডুয়াল চ্যানেল এবিএস এইটার জন্য মূলত এটা চুজ করি। এখন ডুয়াল চ্যানেল এবিএস বাইক যখন আমি খুঁজতে গেলাম ভাই, তখন দেখতেছি যে এইটার যে প্রাইস, ডুয়াল চ্যানেল এবিএসের যতগুলা বাইক বাংলাদেশে আছে সেগুলোর প্রাইস অনেক বেশি, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 6 লাখ, হ্যাঁ, এরকম। এখন এত টাকা দিয়ে তো ভাই বাইক কেনার সামর্থ্য আমাদের নাই, আমার নিজের নাই। তখন আমি জাস্ট হচ্ছে তখন সিঙ্গেল চ্যানেল এবিএসের দিকে চিন্তা করছিলাম। আমি এর মাঝে হর্নেট 2 নেওয়ার চিন্তা করছিলাম একবার, আমি যখন মনোটনটা সেল দিব, কিন্তু এর মধ্যেই চলে আসতে হচ্ছে এইটা, এই সেই বাইক যে ডুয়াল চ্যানেল এবিএস। আমি ভাই এটা বাইকটা যেদিন লঞ্চ হয়েছে আমি তার পরের দিনই ঢাকা চলে গেছি, পরের দিন মেবি একদিন পরে ঢাকা চলে গেছি, গিয়ে মনে করেন যে একদিনের মধ্যে বাইক সেলারি করে বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে, হ্যাঁ, পরের দিন বাইক একদম মালিকানা চেঞ্জ করে চলে আসছি। আচ্ছা, এত কথা বলতেছি কারণ ভাই আমার কাছে ডুয়াল চ্যানেল এবিএসটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এই জন্য নিচ্ছি। আর বাকি এই বাইকের সাথে আমি যা যা পাইছি ভাই, 2টা চাকা বলেন, এই যে হেডলাইট, মানে যা কিছু আছে এই বাইকে সব আমার কাছে বোনাস, ঠিক আছে, এই জন্য আমি নিছি। এখন আপনি যখন এই যে প্রবাসী বলেন আর যে বাংলাদেশি বলেন, যেই বলেন, বাইকটা যখন আপনি নেবেন আপনার পারপাসটা বুঝতে হবে। আপনি যদি ভাই যে ব্র্যান্ড ভ্যালু খোঁজেন, কমফোর্ট খোঁজেন, মানে যদি এগুলাতে আমার মতে এই হিরোতেও আছে, আপনি ব্র্যান্ড ভ্যালু এগুলাকে আমি ওইভাবে করি না, মানে আমার কাছে এগুলার কোনো দাম নাই ভাই, ওই রকম দাম নেই সিরিয়াসলি। আমি এই বাইকটা 2,40,000 দিয়ে নিলাম, নেওয়ার পরে আমি সেল করার সময় কত দাম পাবো ভাই, ওইটা আমার দেখে লাভ আছে? আমি কি সেল করার জন্য বাইক কিনতেছি বলেন? সেল করার জন্য তো কিনতেছি না, আমি কিনতেছি ইউজ করার জন্য। আচ্ছা, যদি সেল আমি ধরেন যে করিও বা করিও, সেটা তখন দেখা যাবে, কিন্তু আমি ওই যে আমার রিসেল ভ্যালুর জন্য আমি 6 লাখ টাকা দিয়ে বাইক কিনে, হ্যাঁ, বা রিসেল ভ্যালুর জন্য আমি হচ্ছে 2,35,000 একটা FZ2 আছে না, আমি যে ওইটা কিনি, যে ওইটা রিসেল ভ্যালু ভালো, ওইটাতে তো এবিএস নাই, ওটা তো মানে সিঙ্গেল চ্যানেল এবিএসও নাই, আর ডুয়াল চ্যানেল তো পরের কথা।
তো আমি এইটা যদি ওই যে ওই ব্র্যান্ড ভ্যালু নামে একটা ভোগাস থিংয়ের জন্য যদি আমি এগুলো করি তাহলে হবে না ভাই। সো আর বিল কোয়ালিটি বা অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে এই বাইকটা নট ব্যাড। এটা কিন্তু ইন্ডিয়াতে চলতেছে, মানে আপনার কাছে এটা ব্র্যান্ড ভ্যালু বাংলাদেশে কম মনে হতে পারে, বাট ইন্ডিয়াতে এটা আমি কিছু রিভিউ দেখছি, এটা ব্র্যান্ড ভ্যালু এবং হচ্ছে এটার যে সার্ভিস, হ্যাঁ, সব কিছুই ভালো। ইন্ডিয়াতে একটা রিভিউ দেখছি যে বাজাজ বা আর ওই যে হোন্ডা এগুলোর থেকে এই বাইকটাকে ওরা বেশি করছে, প্রায়োরিটি দিছে, যে সে ওগুলোর থেকে এটাকে কিনছে। তো আমার মতে যদি আপনি প্রবাসী বা যেই হন না কেন, এই বাইক কেনার চিন্তা করলে ভাই নিতে পারেন, নেয়ার মতো একটা বাইক সব দিক থেকে। আর এটার, হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই আপনি তো এটা অনেক ভুল ধরেন, অনেক কিছু মানে খারাপ দিক আছে। না, খারাপ দিক আমি এখন পর্যন্ত বলি নাই ভাই। এর কিছু জিনিস আমি বলছি যে ইমপ্রুভ করা যেতে পারে, হ্যাঁ, সেগুলোর কথা বলছি, এবং এগুলো খুবই মাইনর, যেগুলো আমার কাছে ম্যাটারই করে না। এগুলো আফটার মার্কেট ঠিক করে নেওয়া যায়। হ্যাঁ, এই যে এখন আমি ইঞ্জিন সাউন্ডের কথা বলি, বাট ইঞ্জিন সাউন্ডটা এখন আমি হেলমেট মাথায় দিয়ে যখন চালাচ্ছি, আমার কাছে এটা খুব বেশি নয়েজি বা বিরক্তিকর ওই রকম লাগতেছে না, মনে হচ্ছে স্মুথই হয়ে গেছে। হ্যাঁ, আর এটা ভেরি আর্লি টু জাজ। আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি এত কম কিলোমিটার চালায় রিভিউ করেন। এটা সত্যি, মানে এত কম কিলোমিটার চালায় একটা বাইক এরকম রিভিউ করা যায় না, বাট আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি আপনাদের সাথে, যে ডে বাই ডে বা উইকলি। আমাকে শুরুর দিকে অনেকে বলছিলেন ভাই, আমার কিছু সাবস্ক্রাইবারই আছে যে ভাই সাবস্ক্রাইব করলাম, বাট একটা দাবি যে আপনি রেগুলার ভিডিও দিবেন, সাপ্তাহিক, মাসিক, হ্যাঁ, উইকলি ভিডিও দিবেন। ওই দায়বদ্ধতা থেকে আমি ভিডিও দিই। অনেকেই বিরক্ত হন, অনেকে আমাকে বলেন যে মনে হয় বাইক আপনি নিজে প্রথম কিনছেন বাংলাদেশে বাইক, বা 50 লাখ টাকা দিয়ে মনে হয় বাইক কিনছেন, যেরকম ভিডিও দিচ্ছেন। ভাই এটা হলো আপনার কাছে বিরক্তির কারণ হলে আমি সরি, কিন্তু যারা আবার শুরুর দিকের সাবস্ক্রাইবার, আমি না তাদেরকে ভুলতে পারবো না। আমার এখন সাবস্ক্রাইবার 1000-এর কাছাকাছি, বাট একটা সময় হয়তো বা অনেক সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ, আমি যদি কন্টিনিউ করি বা আমি যদি আপনাদের ওই রকম ভালো কন্টেন্ট দিতে পারি। কিন্তু শুরুর দিকের আমার যে সাপোর্ট, যারা সাবস্ক্রাইব করেছে, ওনারা কিন্তু এই আমাকে হেল্প করেছে বেশি। ওনারা যদি শুরুর দিকে সাবস্ক্রাইব না করতো, তাহলে মানুষ দেখতো কিরে জিরো সাবস্ক্রাইবার একটা জিনিস কীভাবেই করবো। তো ওনাদের সাপোর্টের কথা চিন্তা করে, ওনাদের ওই দায়বদ্ধতা থেকে ভাই এরকম কমেন্ট পাইছি, উনি বলছে যে আপনি করবেন, মানে আমাদের রিকোয়েস্ট রাখবেন, রেগুলার ভিডিও দিবেন, না দিলে সাবস্ক্রাইব ব্যাক করে নেব, আনসাবস্ক্রাইব করে নেব, এরকমও বলছে ভাই। তো এত অভিমান, এত একটা দাবি নিয়ে ওনারাই করছে। সো আমি এই থেকে ভিডিও দিই। আমার সময়ের দাম নিয়ে যারা আমাকে পার্সোনালি জানেন না, বাট মানে আমি হচ্ছে একজন অনলাইন প্রফেশনাল ভাই। সো আমি দেখা গেছে যে আমার টিমের সাথেও অনেক সময় মানে এত সময় দেই না। আমার যারা টিম আছে, যে রিমোট টিম, ওরা নিজেরা হয়ে যায়, ভাবে যে ভাই কিভাবে, মানে আমাদেরকে সময় দেয় না আমরা একটা জিনিস বুঝা চাইলে, বাট নিজে ভ্লগিংয়ে এত সময় দিচ্ছে, মানে এতটাই। আমাদের তো সময় কাউন্ট হয় ভাই ডলারে, আমরা যখন বাইরে কাজ করি। আর আমার হচ্ছে ফিক্সড ক্লায়েন্ট, মূলত আমার ফ্রিল্যান্স কাজ করি না আমি। সো আমি যে আপনাদের আমার সময় থেকে যখন ভিডিও বানাই, এখন কিছু মানুষ, মানে বেশিরভাগ মানুষ তো এটাকে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু কিছু মানুষ ওই যে কমেন্ট করে যে হ্যাঁ বাইক কিনছেন, একটা ভিডিও দেন, মনে করেন যে 200টা, এত কেন? কিন্তু ভাই আমি তো মানে ছাড়া ভিডিও দিচ্ছি না। আমি একটা ইস্যু পেলে বা একটা জিনিস ইমপ্রুভমেন্ট পেলে সেটা দিয়েই দিচ্ছি। তো যাই হোক, যারা চিন্তা করতেছেন যে এই বাইকটা কিনবেন কিনা, এই বাইকটা ভালো কিনা, এটা আমার একজনের ভিডিও দেখে ডিসিশনটা নিয়েন না। আমি ওই রকম এক্সপার্ট কেউ না, বাট আমাকে জিজ্ঞেস করলে ভাই এটা কেনা যায়। কিন্তু যেহেতু আপনি ভাই টাকা দিয়ে একটা জিনিস কিনবেন, আমার মতে হচ্ছে যে আপনি বাংলাদেশে যে প্রবাসী কেউ হন, আপনি বাংলাদেশে আসেন, আর একটু দেখে শুনে প্রয়োজনীয় টেস্ট রাইড দেন, যে আমার মতো কাউকে দেখেন আপনার এলাকায় এই বাইকটা কেউ কিনছে কিনা, দেখেন যে তার বাইকটা চালায় ভালো লাগে কিনা। ভাই টাকা দিয়ে কিনতেছেন, এটা 2 লাখ, 2.5 লাখ, 4 লাখ, যেটাই হোক, যে অ্যামাউন্টে আপনি বাইক কেনেন, এটা তো একটা টাকা রে ভাই। আপনি একটা জিনিস কিনলে পরের দিন বিক্রি করতে যান, দেখবেন যে 20,000 টাকা কম হয়ে গেছে। সো টাকার যেহেতু দাম আছে, আর এটা যেহেতু আপনি 2 দিনের জন্য না, সো আমার মতে আপনি হচ্ছে করেন, আমার 1 লাখ একটা মানুষের কথার উপর ভিত্তি করে বাইক নিয়েন না। আপনি আরেকটু বেশি যাচাই বাছাই করে 2-3টা শোরুম ঘুরে বাইকের সাউন্ড দেখেন, বাইকেরই দেখেন, আর রিভিউ দেখেন, এরপরে ডিসিশন নেন।
ঠিক আছে। বাট আমার কাছে জিজ্ঞেস করলে ভাই এই প্রাইসে যেই পরিমাণ ই দিচ্ছে টিল নাও কত কিলো, 410 কিলো হয়ে গেছে আমার। এই 410 কিলোতে আমি হ্যাপি। এবং আমি বলবো যে হ্যাঁ, এই বাইকটা আপনি কিনতে পারেন। এটার ওভারঅল আমি বলতে পারেন যে 90% আমি হ্যাপি। বা আর বাকি 10% আমার কাছে ম্যাটার করে না। 80% হইলেও তো সমস্যা থাকে না। ঠিক আছে। সো এই হলো ব্যাপার। সো যারা এটা কিনতে চাচ্ছেন আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে হ্যাঁ ভাই, এটা কেনা যায়, কেনার মতো একটা বাইক। ধন্যবাদ সবাই যারা এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতেছিলেন। আশা করি উত্তর পেয়ে গেছেন। আমি রাইড করতে করতে লম্বা রাইড করলে আপনারা হয়তো বা বিরক্ত হবেন। এই জন্য দেখা যায় যে মাঝে মাঝে বিরক্ত হবেন বলতে আরেকটা আমার নিজেরও এখানে একটা ইয়ে আছে যে এই রাইডের মধ্যেই কিছু কিছু ইউজারের কিছু কমেন্ট পাই, মানে কিছু কিছু ভিউয়ার্সের। সো এই কমেন্টগুলো রিপ্লাইও দেওয়া হয়ে যায় এবং আপনারাও জেনে যান। সো এটা দুই দিক থেকে আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। সো আমি মনে করে ট্রাই করতেছি যে আরও কী কী কমেন্ট আমি পেয়েছি। আচ্ছা, এই রোডে ওই দিন শামীম ভাই আমাকে বলতেছিল যে এই রোডে চলেন যাই। এটা মেবি কি একটা বলে এই রোডটাকে, আমি জানি না। আচ্ছা, এটাকে ড্রোন দিয়ে ওই দিন বগুড়ার কোন জানি কন্টেন্ট ক্রিয়েটর দেখাইছিল। সো এটা খুবই ভালো লাগতেছিল ড্রোনে দেখেন। বাট বাস্তবে ভালো লাগতেছে, কি সুন্দর এই গাছগুলা। এটাকে বলে আমাদের এদিকে অ্যান্টি করাই গাছ নাকি, অ্যান্টি করাই বা করাই গাছ। সুন্দর, মানে গাছগুলো মনে হয় অনেক বয়স হয়ে গেছে। মোটামুটি এই ধরনের বেশি বয়সের গাছ দেখছিলাম আমি চুয়াডাঙ্গা গিয়ে। এই রাস্তাটা সুন্দর, চুয়াডাঙ্গার রাস্তাগুলো এরকম সুন্দর, রাস্তাগুলো এত প্লেন এবং দুই পাশে এরকম গাছ, ভালোই লাগতেছিল। আর এরকম রাস্তায় মনে হয় গাড়িটা আস্তে চালায়, কারণ কি জোরে চালাইলে মনে হয় যে রাস্তাটা শেষ হয়ে যাবে, দ্রুত শেষ হয়ে যাবে। তো আমি চাই না যে দ্রুত শেষ হয়ে যাক, আস্তে আস্তে চালাই, রাস্তাটা এনজয় করতে থাকি, এরকম মনে হয়। সিএনজিটা আসতেছে, তাকে একটু করতে দেই। সো বগুড়ার এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে। কিন্তু সুন্দর বলতে এই যে এইভাবে রাইড করা যাচ্ছে এটাই ভালো লাগতেছে, কিন্তু একদম ডেডিকেটেডলি এই জায়গার জন্য যে আসা, এটা কেমন একটু লাগবে। কারণ বগুড়া থেকে এটা মোটামুটি, মানে বগুড়া সদর থেকে এটা একটু ভালোই দূরে। তো শুধু এই জায়গায় একটু বসে থাকার জন্য বা ছবি তোলার জন্য এতটাও লাগতেছে না, মানে ওর্দি লাগতেছে না। বাট হ্যাঁ, এরকম রাইড করতে আসলে বা ভিডিও বানাতে আসলে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু সুন্দর এরকম, আমার মনে হয় যে এরকম রাস্তার পাশে এরকম গাছগুলা থাকলে ভালো হতো। এটা চুয়াডাঙ্গাতে আছে। সো আমি আর শামীম ভাই দিন গল্প করতেছিলাম যে হ্যাঁ, চুয়াডাঙ্গার এত ভালো লাগছে আমাদের, মানে মনে হচ্ছে চুয়াডাঙ্গায় কিছুদিন গিয়ে থেকে আসি, এরকম মনে হতেছে। সো শেষ হলো সুন্দর রাস্তাটুকু, দুই পাশে গাছওয়ালা সুন্দর রাস্তা শেষ হয়ে গেল। এখন আবার চলে আসলাম আবার সেই গ্রামের মতো রাস্তায়। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে এই যে আমি মাঝে মাঝে স্পিড ব্রেকারগুলো পাচ্ছি, এগুলা মানে আগের বাইক থাকতে আমি কিন্তু এগুলাতে অনেক দূর থেকে ব্রেক করতাম, বাট এখন অনেক কাছে গিয়েও আমি হার্ড ব্রেক করতে পারি। এটা মানে এটা বলতে পারেন যে অতটা মানে এটা গুড প্র্যাকটিস না, বাট আমার কাছে মনে হয় যে আমি এটার শুধু ব্রেকিং টেস্ট করি অলওয়েজ। তো এই ব্রেকিং টেস্টটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি এখন। যে টিল নাও আমি এখন পর্যন্ত এই বাইকটা চালায় ব্রেক নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ব্রেক নিয়ে আমি 100% স্যাটিসফাইড। আচ্ছা, 100% বলবো না, 99%। কেন 99%? এই যে দেখেন, যখন আমি ব্রেক করতেছি আমার কাছে মনে হয় যে এটা আরেকটু হার্ড ব্রেক হইতো কি না। কারণ আমি অনেক সময় আমার মনে হয় অনেক জোরে প্রেস করতেছি, বাট আরও খাড়ার উপরে বাইকটা দাঁড়ায় যাওয়ার কথা, বাট সেই তুলনায় অতটা দ্রুত, অতটা তাড়াতাড়ি এটার রিয়াকশন হচ্ছে না। বাট এখন পর্যন্ত সে আমাকে কোনো মানে ঝামেলায় ফেলে নেই। এমন না যে
সে তার ব্রেকিংয়ে কোনো সমস্যা হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে ব্রেকিং ঠিক আছে, মানে আমি এই সিএনজিটার আগে দাঁড়াবো, এই যে ব্রেক করলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে এই ব্রেকটা আর একটু দ্রুত হইতে পারতো, মানে আরও বেশি কামড়ে ধরতে পারতো আর কি, বাইকটা আরও ভালো হইতে পারতো এরকম মনে হয়। এটা মেবি হচ্ছে, এটা ডিস্ক ব্রেক হইতে পারে, বাট এবিএস এখন আমাকে নিরাশ করা নাই। যতক্ষণ এবিএস, যেখানে এবিএস অ্যাক্টিভ হওয়ার মতো সিচুয়েশন ছিল, সিচুয়েশন বলতে আমি সিচুয়েশন টু এর করছি, ধরেন স্পিড ব্রেকারের আগে 60-70-এ যাইতেছি, ধরেন যে এরকম 10-15 মিটার আগে হঠাৎ করে মনে করেন যে দুইটা একদম একসাথে চেপে ব্রেক হয়ে গেছে। আমি ব্রেকিং টেস্ট করব, ব্রেকিং টেস্টের ভিডিও করব, কিন্তু এখানে বলতেছে কারণ রিয়েল রাইডটা আপনারা দেখতেছেন, সো এখানে কি আর ব্রেকটা আমার কেমন পারফর্ম করতেছে এই ধরনের সিচুয়েশনে সেটাও বোঝা যাবে। আমি এই রাস্তা দিয়ে আমার লাইফে ফার্স্ট মোটর সাইকেল চালায় আসলাম। এর আগে আমরা যখন আমাদের ওই দিক থেকে বগুড়ায় আসছি তখন সিএনজিতে আসছি, সো সিএনজিকে মেইন রোডে উঠতে দিত না, তখন এই দিক দিয়ে উঠতাম। ওকে, অ্যান্ড যেটা হইতেছে যে এই রাস্তাটা আমার মনে হচ্ছিলো যে আমার মনে হয় গুগল ম্যাপ ধরা লাগবে, কারণ আমি কখনো আসি নাই। বাট আমি এখন দেখতেছি যে আমি যখন আসছি তখন আমার এটা খুবই হচ্ছে চেনা চেনা, মানে আমার জন্য গুগল ম্যাপ ধরা লাগতেছে না, এই আর কি। এই ধরনের একটু ট্রাফিক জ্যাম যেহেতু, যেখানে যে যে জায়গাগুলোতে হালকা, সেগুলোতে আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আমার বাইকটা কন্ট্রোল করতে, মানে পা নামায় যেখানে একটু চালাতে হয়, ওই জায়গাগুলোতে আমার একটু স্ট্রাগল করতে হয়, আপনার এটা মনে হয় খেয়াল করছেন। এবং আমি আমার ভিডিওগুলোতে এগুলো আমি কাট করি না নর্মালি, যে একটা জায়গায় আমাকে বাইক ঘোরাইতে হইতেছে বা আমাকে হাইট নিয়ে স্ট্রাগল করা লাগতেছে, এটা যদি আমার রেকর্ডে চলে আসে আমি এটা কাটতে চাই না, কারণ আমি চাই যে আপনারা দেখেন, হ্যাঁ, দেখে ডিসিশন নিতে পারেন যাতে। কারণ হাইট খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমি হয়তো বা ওই জ্যামে আমার অতটা চালাতে হয় না, আমি মোস্টলি হচ্ছে যে এই যে এই ধরনের রাস্তায় চালাতে হচ্ছে, বা শহরে টুকটাক আমার রাইডিং হয়। তো আমার আমার জন্য হচ্ছে হাইটে একটু কম হইলেও মানে খুব বেশি প্রবলেম হয় না। কিন্তু যদি আপনার এমন হয় যে ভাঙাচোরা রাস্তায় চালাতে হয়, যেখানে কাদামাটি বা পা নামায় দিয়ে বেশি চালাতে হয় জ্যামের মধ্যে অনেক সময়, আপনি তখন ভাই এটা প্রবলেম। আর রাইড শেয়ারিং বা এই ধরনের জন্য যারা নেবেন, আমার মনে হয় যে তাদের জন্যও এটা, যদি হাইট কম হয় প্রবলেম করবে জ্যামের মধ্যে, বাট হাইট বেশি হলে সমস্যা নেই। এই বাইকটা নেওয়ার পর থেকে মানে আমি যেমন আমার রাইডে একটা কনফিডেন্স পাইছি যে এটার ইনশাল্লাহ এটা আমাকে ভালো ব্রেকের একটা কনফিডেন্স দেয়, হ্যাঁ, বা কোনো মানে অ্যাক্সিডেন্ট কম হবে আমার নিজের ভুলে, এ ধরনের যে একটা এই কনফিডেন্স আমাকে দেয়। এইটার পাশাপাশি মানে আমার রাইডটাও মনে হয় জেন্টাল হয়ে গেছে, মানে এবং এই বাইকটা কেনা ভূমিকা যদি 50% থাকে, তারও 50% হচ্ছে এই যে কন্টেন্ট ক্রিয়েশন বা যে ভিডিও বানানো। যখন আমি আপনাদের সামনে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি, তখন কিন্তু ভাই আমি চাইলেও কোনো ভুল কাজ করতে আমার দুইবার চিন্তা করতে হয়, যাতে আমি মনে হয় এইভাবে এই যে একটা খারাপভাবে রাইড করলে, সো এটা তো সবাই দেখতেছে, এটা তো 100, 200, 500 বা 1 লাখ মানুষও দেখতে পারে। সো এই মানুষগুলো তো আমার দিকে তাকায় আছে, তাই না? সো তারা কী ভাববে, অ্যান্ড এই কন্টেন্টগুলো তো থেকে যাবে, এই কন্টেন্টগুলো থেকে যাবে। ধরেন যে আজকে আমি নাই, আমি যখন থাকবো না হয়তো বা এই কন্টেন্টগুলো থেকে যাবে। সো আমি যদি একটা ভুলভাবে রাইড করি, সো এটা ঠিক না। এই জিনিসগুলো চিন্তা করে আমার না রাইডেও একটা চেঞ্জেস চলে আসছে এই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর থেকে। সো থ্যাঙ্কস টু দিস হিরো এক্সট্রিম 160 আর 4V বাইক, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, অ্যান্ড থ্যাংক ইউ
এভরিওয়ান, যারা আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহ দেন, আমি মাঝে মাঝে অনেক কমেন্ট পাই, অনেক উৎসাহমূলক, যেগুলো খুবই ভালো লাগে। সো এই আমার মনে হয় যে যখন আপনি একটা জিনিস রেকর্ড করতেছেন, এই যেমন এই যে সাংবাদিকরা বা সেলিব্রিটিরা যখন ক্যামেরার সামনে থাকে, তখন তারা কিন্তু খুবই জেন্টাল থাকে, বা যে কোনো মানুষ ক্যামেরার সামনে থাকলে তারা খুবই জেন্টাল থাকে। সো এই আর কি। এটা কিন্তু আবার বাইকের দোষ না, আপনারা আবার বলেন না। মানে অনেকে আমার রাইড দেখে হয়তো বা চিন্তা করবেন যে ভাই আপনি এত জেন্টাল রাইড করতেছেন, এতই মানে কম স্পিডে বাইক চালাচ্ছেন, আপনার কি বাইকের সমস্যা নাকি? না ভাই, বাইকের সমস্যা না, আমি চাইলে হচ্ছে উড়ে ধরে রাইড করতে পারবো। আমি উড়ে ধরে রাইড, আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে যে আমি আসলে পরিচিতই হচ্ছে উড়ে ধরে রাইডের জন্য। আমার সাথে পিলিয়ন হইতে পিলিয়ন হয়ে উঠতে মানে প্রেফার করে না নর্মালি। কারণ যে 3টা বাইক নিয়ে কোথাও যাচ্ছি, একটা কেউ পিলিয়ন হয়ে আছেন এক্সট্রা, তো ও হচ্ছে আমারটাতে উঠবে না, ও অন্য যে 2টা বাইক সেই 2টার যে কোনো একটা চুজ করবে। তো বুঝতে পারতেছেন তাহলে আমি কত জেন্টাল রাইড করি। আসলে রাফ চালাই, আমি রাফ চালাতে আমার অনেক লাগতো। এবং আমার কাছে যখন আমি রাফ চালাইতাম না, পরে খারাপ লাগতো যে ভাই দেয়ার ইজ নো কন্ট্রোল জেট। আপনারা যারা কম্পিউটার চালান তারা জানবেন, কন্ট্রোল জেট মানে হচ্ছে মানে সিটিআরএল জেট, এই 2টা বাটন চাপলে আপনি আপনার যেই পারফর্মটা, যেই কাজটা করছেন কম্পিউটারে, ওইটা ব্যাক আনা যায়, ফেরত আনা যায়। তো লাইফে কিন্তু সেটা নাই, ওই বাটনটা, কিবোর্ডটা লাইফে নাই। লাইফে আপনি একটা ভুল ডিসিশন নিলে সেটার আপনাকে কনসিকুয়েন্সটা মেনে নিতে হবে, ভুগতে হবে। তো আমি যখন এই যে মানে রাফ রাইড করতেছি উড়ে ধরা, তখন কিন্তু ভাই হঠাৎ করে কিছু হয়ে গেলে মানে এটার তো কোনো থাকবে না, মা বাপ থাকবে না। এই জন্য ভাই পরে খারাপ লাগতো আমার, পরে খারাপ লাগতো। কিন্তু অ্যান্ড তখনই চিন্তা হইতো যে হঠাৎ করে আমি যে এত জোরে স্পিডে যাইতেছি, একটা গাড়ির সামনে আমি যে ব্রেক করব, ওই ব্রেকটা তো হবে না। কারণ আমি যত ভালো ব্রেকই করি না কোনো ভাই, কম্বাইন ব্রেক, সামনের পিছনে চাকা, তারপর এবিএস না থাকলে যে কোনো একটা চাকা যদি স্কিড করে, তাহলে তো ভাই শেষ। ওই ক্ষেত্রে আর কি এবিএসটা। তো কিন্তু এইটা নেওয়ার পরে আমি যখন হচ্ছে মানে এখন তো রাফ রাইড করা যায়, কিন্তু এখন হচ্ছে আমার কাছে একটা কেন জানি একটু হালকা হালকা ম্যাচুরিটি চলে আসতেছে। এই যে আপনাদের এই ভিডিও বানাচ্ছি এই জন্য, কারণ আপনাদের সামনে দেখানোর জন্য যদি রাফ রাইড করি তখন তো মানুষ খারাপ বলবে, এই যে একটা চিন্তা, হ্যাঁ, এটা থেকেই। সো এটা কিন্তু মানে বাইকের দোষ না, বাইক যথেষ্ট অ্যাগ্রেসিভ, বাইকের ইনিশিয়াল পাওয়ার অনেক। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে মানে একটু রাফ রাইড করে দেখাইতে চাই, না এই রাস্তায় আবার রাফ রাইড করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? দেখেন এই রাস্তায় কিন্তু ওই যে অনেক হয়েছে, কী বলে, যে খড় শুকাইতে দেওয়া হয়েছে অনেক জায়গায়। তো খড় কিন্তু একটা বিপজ্জনক জিনিস। এখানে আপনার এবিএস দিয়ে কী করবেন বলে, এখানে এবিএস তো ফেল করতে পারে। রাফ রাইড চাইলে করা যায়। আচ্ছা, এই বাইকের সাসপেনশনটা কেমন সাপোর্ট দিচ্ছে? এই বাইকের সাসপেনশন আমার কাছে মানে খারাপ মনে হয় নাই। আর ভালো বলতে মানে গেম চেঞ্জিং মনে হয় না কিছু। যেমন এবিএসটা যেমন আমার জন্য গেম চেঞ্জিং, এই যে বাইকের সাইড স্ট্যান্ড সেন্সরটা আমার জন্য মানে এটা অন্য মানে খুবই ভালো, মানে এগুলোকে আমার মনে থাকে। কিন্তু সাসপেনশনের ব্যাপারটা মনে থাকে না, কারণ এটাকে রাত দিন কোনো তফাৎ না। কারণ অন্য অন্য বাইকের সাসপেনশনও আছে, ঈদও চালাইছি। তো এটার সাসপেনশন খারাপ মনে হয় না, ভালো, নট ব্যাড। বাট আর একটু চালাইলে হয়তো বোঝা যাবে। ভাঙাচুরা রাস্তায় ওই রকমভাবে চালানো হয় না। তবে মনোটনের থেকে একটু ভালো মনে হচ্ছে। মনোটনের যে সাসপেনশন ছিল, অনেকে আমাকে বলবেন যে ভাই আপনি বোঝেনই না। হ্যাঁ, এটাও হইতে পারে। মানে এটা এই জিনিসটা আমার কাছে খুব বেশি ইফেক্টিভ বলতে, এই যে যাচ্ছি ঝাঁকি তো লাগতেছেই,
হয়তো বা এটা একটু বেটার সাপোর্ট দিচ্ছে, এটা হইতে পারে। বা আমি সামনে থেকে তো আর দেখতে পারতেছি না যে এটা কতটুকু মানে উঁচু নিচু হচ্ছে সাসপেনশনটা, ইউএসডিসি সাসপেনশনটা। বাট এটা ভালো, নট ব্যাড। আমার জন্য এটা মানে আমি অতটা না বুঝতে পারলেও এটা আমাকে সাপোর্ট যে দিচ্ছে এটা সঠিক। মানে এটা আপনি বলতে পারেন যে একটি অ্যামেচার টাইপের কথা হয়ে গেল। হ্যাঁ, অ্যামেচার টাইপেরই সাসপেনশন নিয়ে আমি হ্যাপি, খুশি। বাট এটা যে আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে বা আমার রাইডে যে একটা ডিফারেন্স নিয়ে আসছে, আমি যে খুব মানে রাত দিন কোনো তফাৎ বুঝতেছি এরকম কিছু না। সো আই হোপ বুঝতে পারছেন। মনোটন চলে গেল। বাংলাদেশে মনে হয় মনোটন সব থেকে বেশি বিক্রিত বাইক হইতে পারে। মানে যেখানে যাবেন খালি দেখবেন মনোটন আর মনোটন। আর ডিসকভার তো আছে, এই যে ডিসকভার। তবে এগুলো গাড়ি দেখে মানে আমি দেখি এগুলো গাড়ি যে পরিমাণ সেল হয়েছে, যে পরিমাণ ইয়ে হয়েছে, আমার কাছে মানে একবার আমি নিজেকে বলতে চাই যে হ্যাঁ, এটা তো খুবই ভালো ব্যাপার। কিন্তু ভাই পরে যখন ভাবি যে এগুলাতে এবিএস নাই, তখন না আমার ওনাদের জন্য মায়া লাগে। আম, আর কেন জানি না বাংলাদেশে অনেকেই আমাকে বলে যে মানে তারা এবিএস নিয়ে অতটা হ্যাপি, মানে এবিএস তারা কখনো ব্যবহার করে নাই, কিন্তু তাদের কাছে তারা এবিএস এর নাম শুনতে পারে না, এরকম আছে। বলে আরে মিয়া এবিএস লাগে নাকি, গাড়ি চালাতে জানলে এবিএস লাগে না। হ্যাঁ, এটা হইতে পারে, অনেকে অনেক এক্সপিরিয়েন্সড আছেন, আপনারা অনেক বছর ধরে গাড়ি চালান, এবিএস ছাড়াই তো এতদিন চালালেন। কিন্তু ভাই আল্লাহ না করুক ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে যাতে আপনি না পড়েন। কারণ এরকম অনেক অভিজ্ঞ মানুষ ইমার্জেন্সি সিচুয়েশনে পড়ছেন, দে ট্রাইড দেয়ার বেস্ট, বাট ব্রেকিংটা ওই সময় এতটাই হয় না। কারণ ভাই এবিএস ইজ এবিএস, এটা যদি এক্সপিরিয়েন্স দিয়ে হইতো তাহলে এবিএস আর আবিষ্কার করা লাগতো না। আপডেটেড টেকনোলজি নিয়ে মানুষের মধ্যে অনীহা থাকে, কিন্তু বাংলাদেশে কিছু কিছু মানুষ এটা এত কনফিডেন্সের সাথে এটাকে ডিনাই করে, এটাকে একদমই বলে যে ধুর এই সেই। সো এটা আসলে একটু খারাপ লাগে আর কি তখন। আচ্ছা, আমি কি ভুল কোনো রাস্তার দিকে চলে আসলাম কি না? ভুল কোনো বলতে আমি যে হাইওয়েতে না উঠতে চাইছিলাম, কিন্তু হয়তো বা আমি এমন দিক দিয়ে আসছি সেই হাইওয়ের দিকেই মনে হয় আমি আবার যাচ্ছি। মানে এটা দুই দিক দিয়ে, আমি যে রাস্তায় আসলাম এটা দুই দিক দিয়ে। আর কিছু সিএনজি যেটা করতো ওই মোকামতলা দিয়ে ঢুকে একটু সামনে এসে যে একটা ব্রিজ আছে মহাস্থানের আগে দিয়ে, ওই দিক দিয়ে বামে এইরকম রাস্তায় ঢুকতো। তো এইটা একটা, আরেকটা হচ্ছে যে একদম মোকামতলা দিয়ে উঠা যায় আর কি ভিতর দিয়ে। সো আমি জানি না এই রাস্তা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেহেতু সিএনজি দিয়ে দুই রাস্তা দিয়ে আসতাম বা যেতাম, সো আমার যে ব্রেন, যে মেমোরি, সেটা আমাকে কোন দিকে যে নিয়ে আসলো আমি বুঝতেছি না আসলে। তো দেখি যাইতে থাকি সামনে, সামনে গেলে হয়তো আমি রাস্তা তখন একটু মনে পড়বে। আচ্ছা, আমি দেখলেন আপনার হয়তো যে আমি হতেছে এই থার্ড গিয়ারে গাড়িটা আনার চেষ্টা করছিলাম। আসলে থার্ড গিয়ারে আমি নর্মালি ফার্স্ট গিয়ারে গাড়ি খুব একটা নেই না, মানে সেকেন্ড গিয়ারেই থাকে। যদি যত জ্যামই হোক, যত আস্তে গাড়ি চলুক, মানে একদম লোয়েস্ট হলো সেকেন্ড গিয়ারে আমি গাড়ি রাখি। মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপরে থার্ড গিয়ার হচ্ছেও মানে একটু হালকা, সেকেন্ড গিয়ারের পরে একটু হালকা স্পিড, ধরেন 20-25-এ উঠলে আমি থার্ড গিয়ারে ওটাকে টেনে আনার চেষ্টা করি। বাট এটা মনোটনে হয়তো, কারণ ওটাতে হাফ ক্লাসেও গাড়িটা চলে।
কিন্তু এই এই দেখেন সামনে স্পিড ব্রেক, কি সুন্দর ব্রেকিং হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা। সো থার্ড ব্রেকে মোনোটোনে হচ্ছে হাফ ক্লাসে গাড়িটা চলতো, কিন্তু এটাতে হাফ ক্লাসে গাড়ি চলে না, এবং এটাতে ফুল ক্লাস ছেড়ে দিলে তখনই গাড়ি চলে প্রায়। তো যার কারণে যেটা হয় যে থার্ড গিয়ারে মানে আসতে হইলে গাড়ি টানে না, একটা খ্যাট খ্যাট শব্দ হয়। সো কিছু কিছু অভ্যাস আমার একটু যেতে সময় লাগতেছে, এবং এগুলো ঠিক হয়ে গেলে আমার মনে হয় বাইকটা আর ভালো লাগবে। আমি নর্মালি যারা আমাকে জানেন পার্সোনালি, আমার এত সময় লাগে না। আমি বগুড়া থেকে আমার বাড়ি যেতে সময় লাগে সর্বোচ্চ 50 মিনিট থেকে 60 মিনিট, মানে 1 ঘন্টা। কিন্তু আজকে যেভাবে আমি বাইক চালাচ্ছি মনে হয় 1 ঘন্টা 20 মিনিট লাগবে। আচ্ছা, এবং দেখেন এই কথাটা যখন আমি বললাম, এটা কিন্তু আসলে এতটা বেশি সময় না, অল্প সময় না যে 20 মিনিট মাত্র। আচ্ছা, এই যে দেখেন ঈদ, আগামীকালকে হচ্ছে ঈদ, এবং ঈদের সামিয়ানা টাঙানো হচ্ছে এখানে, ভালো লাগতেছে। হ্যাঁ, সুন্দর। আর একটু দেখি, ভালো লাগে এগুলো দেখতে। এই যে ওয়াও, অনেক সুন্দর। ঈদ মোবারক সবাইকে। কারণ আমি মনে হয় আপনাদেরকে ফার্স্ট ঈদ মোবারক বললাম। ঈদের ভাইবটা আমি পাইতেছিলাম না, থ্যাঙ্কস টু আল্লাহ। মানে এই ভাইবটা পাইতেছিলাম না বলতে, কালকে যে ঈদ ঈদ মনে হচ্ছিল না। এই ঈদের যে মাঠটা সাজানো দেখে আমার কাছে এখন সে ভাইবটা চলে আসছে, আর আমার কাছে এক্সাইটমেন্টটা চলে আসছে। এতক্ষণ মানে আমার কথাবার্তা শুনেও আপনারা মানে বুঝতেছিলেন যে এটা কেমন নেতিয়ে নেতিয়ে ঘুমন্ত। আজকে একটু ঘুম কম হয়েছে রাতে, কালকে দেরি করে ঘুমাইছি, অ্যান্ড আজকে আবার বাড়িতে যাচ্ছি। ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিছি, আমি যাচ্ছি। ফ্যামিলিকে আমি বাইকে নেই না, হাইওয়ে রাইডের ক্ষেত্রে, স্পেশালি হাইওয়ে রাইডের ক্ষেত্রে আমি ফ্যামিলিকে বাইকে নেই না। আচ্ছা, খুবই বিপজ্জনক একটা জায়গা দেখেন। সরি টু দ্যাট কাভার্ড ভ্যান। আচ্ছা, টানাটানি আমার মনে হয় 422 কিলো হয়েছে, তো 422 কিলো হয়েছে, মানে ব্রেকিং পিরিয়ড মানে এর থেকে বেশি আর দেওয়া আমার মতে আমি পারতেছি না। প্রয়োজনে ইঞ্জিন মিঞ্জিন পাল্টানো লাগলে পাল্টাবো ভাই, বাট এই রাস্তায় কালকে হচ্ছে ঈদ, আমি এত আস্তে আর চালাতে পারতেছি না। সো সরি টু অল দ্য হিরো লাভার্স, যারা হচ্ছে ভাবতেছে যে ভাই আস্তে চালান, ব্রেকিং পিরিয়ড চলে, ভাই আমি সরি, বাট এই হাইওয়েতে আসলে আস্তে আর চালাতে পারতেছি না। কে রে, ওরে ভাই, কি রে, সিরিয়াসলি আমাকে ব্রেক দিয়ে এখানে না। আমি ওই মোটর সাইকেলটাকে আমার ওভারটেক করাই লাগবে, সেটা যেভাবে হোক। সরি, আই ওয়াজ আউট অফ মাই মাইন্ড। এটাই হয় আসলে, আমি মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ত গরম হয়ে যায়। ওই বাইকটা আমার পিছনে এসে হর্ন দিছে, অ্যান্ড সিরিয়াসলি আই ওয়াজ নট রেডি। আমি ভাবতেছিলাম যে আমি জোরে যাবো, বাট এতটাও জোরে না যে হয়ে যায়। বাট ওই যে বাবা দাঁড়াও, বারে যাই একটু। বাট আমার কাছে মনে হয়েছিল যে মানে তাকে তো ওভারটেক করা কোনো ব্যাপার হবে না, কিন্তু তার সাথে খেলতে পারবো না, এটা হচ্ছে একটু আমার কাছে খারাপ লাগতেছে। ওই সেন্সে খেলতে পারবো না, কারণ হচ্ছে যে আমি একটু পরে হচ্ছে সেই দিয়ে ঢুকে যাব, ওই ডান দিকে ঢুকে যাবো আমি একটু পরে, এবং সেও চলে যাবে সামনে। না, আর যদি সে হচ্ছে আমার সাথে
ওই ডান দিকে রোডে ঢোকে, আমি সিরিয়াসলি ভাই আই উইল ওভারটেক হিম অ্যান্ড আই উইল টেক দ্য রিভেঞ্জ। কারণ সে একদম হর্ন দিছে আমার পিছনে আসা, অ্যান্ড আমি লুকিং গ্লাসে আমার ব্লাইন্ড স্পটে ছিল সে, মানে আমার ব্লাইন্ড স্পটে সে যদি আমাকে আমি লুকিং গ্লাসে দেখতে পাইতাম আমি সিরিয়াসলি তাকে সাইড দিয়ে দিতাম। বাট সে যেটা করছে আমার ব্লাইন্ড স্পট, আমি লুকিং গ্লাসে তাকাইছি, আমি দেখি সে নাই, সে নাই ভাই। কিন্তু আমি খুব করে চাচ্ছি ওই পালসারটাকে আমি দিতে পাই। আমি ডান দিকের যে আমি ইটে সোনাতলা রোডে ঢুকবো ওইখানে একটু করে পাই। বাট লেটস সি হার্ট আল্লাহস প্ল্যান ইজ, আল্লাহ প্ল্যান কি করে রাখে সেটা আল্লাহ ভালো জানে। আমার গাড়ি চলতেছে এখানে 60-এর উপরে, এখানে হঠাৎ করে আমার ব্রেক হয়ে যাবে, দেখছেন? এটাই হলো ডুয়াল চ্যানেল এবিএস এর কনফিডেন্স। ডান দেখে দেখে তারপর গাড়ি ঢুকাইতে হয়, এখানে বোথ হয়ে রাস্তা, ভেরি ডেঞ্জারাস। আচ্ছা সবাই না তাকায় থাকে, মানে এই বড় একটা S24 আপনি হেলমেটের সাথে নিয়ে আপনি ঘুরতেছেন, এগুলো কি পাগল নাকি ঘাস খায়? এই অনেকে দেখে তাকায় থাকে। আচ্ছা আপনাদের কাছে এটা কেমন লাগে একটু বললে তো। যদি কেউ এত লম্বা ভিডিও দেখবেন না, আমার মনে হয় আমি ভিডিওগুলো দেই আসলে আমার নিজের কথা বলার ইয়ে লাগতেছে, মানে বোরিংনেসটা কাটতেছে এবং মানে রাইড করতে পারতেছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইসব বড় রাস্তায় ঢোকার ক্ষেত্রে না লুকিং গ্লাসে দেখার পাশাপাশি পিছনেও আমি একটু দেখি, কারণ অনেক সময় ব্লাইন্ড স্পটের কারণে গাড়ি নাও দেখা যেতে পারে। ব্লাইন্ড স্পট ইজ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড মানে একদম মারাত্মক একটা জিনিস ভাই। ব্লাইন্ড স্পট কি এটা যদি আপনি জানেন বা না জানেন, জানলে তো আপনি ভালো কিছু জানেন, বিরাট কিছু জানেন, বাট না জানলে ভাই আপনি বিশাল কিছু একটা জানেন না। আমি এখন পর্যন্ত রাইড করলাম 54 মিনিট, অর্থাৎ 54 মিনিট লাগলো আমার বগুড়া থেকে মোকামতলা আসতে। যেই মোকামতলা আসতে আমার সময় লাগে 12 মিনিট অ্যাভারেজ। হ্যাঁ 12 মিনিট, 12 মিনিট লাগে আমার এই মোকামতলা আসতে, সেইখানে সময় লাগছে 54 মিনিট 32 সেকেন্ড টিল নাও। এই রাস্তাটা এরকম জ্যাম হয় না আসলে, মানে হইতো না, কেন হয় জানেন? কারণ রাস্তাটার দুই পাশে ব্যবসায়িক অনেক দোকান বাজার আছে, তো কিছু গাড়ি লোডিং আনলোড, তারপরে এই রাস্তায় আবার ওই যে সিএনজি, তারপর বিভিন্ন অটোগুলো পার্ক করে রাখে। আচ্ছা আপনি দেখবেন আমি যখন রাইড করি না তখন এই যে হঠাৎ করে ব্রেক করি, এটা না অভ্যাস হয়ে যেতেছে আমার, মানে এটা করা যাবে না। মানে আমি হঠাৎ করে চলে এসে হুট করে ব্রেক করে দিই, এই যে একটা মানে এটা একটা ভাব বলতে পারেন, মানে আমি শো অফ করি যে আমার যে এবিএস আছে, যে তোরা দেখ দেখ আমার এবিএস আছে, এটা একটা শো অফ বা ফ্লেক্স বলতে পারেন। মানে এই অভ্যাসটা আসলে করা যাবে না, কারণ এটা হঠাৎ করে যদি অন্য কোনো বাইকে আমি চালাই, ধরেন যে বাইরে যাইতেছি, তো আমার কি বলে যে ভাই আপনারটা আপনি একটু আমাকে রাইড করতে দেন, আমি একটু আপনারটা রাইড করি,
তো ওইরকম সিচুয়েশনে তো ভাই ঝামেলায় পড়ে যাবো। তো আমার অভ্যাস হয়ে যেতেছে এরকম ব্রেকিংটা। আচ্ছা, এই রাস্তাটা অনেক সুন্দর, এটা আমি এর আগে আপনাদেরকে বলছি, এটা মোকামতলা থেকে সোনাতলার রাস্তাটা, এটা বগুড়ায়। তো এখানে আর আমি কথা না বলি, চলুন শুধু বাইকই রাইড করি। কারণ অনেক বক বক করছি, আপনারা অনেক কিছু শুনছেন। এখন আপনারা দেখেন এই রাস্তাটা সুন্দর, রাস্তাটার রাইড, এবং এই সিএনজিগুলোতে ঝামেলা ভাই। সিএনজিগুলা ওই যে দেখেন, কথা বলতে চাইলাম তাও বলতে হয়, এই সিএনজিগুলো না এই যাইতেছে, এবং এরা যখন ওভারটেক করে, মানে আপনি যখন যাইতেছেন আপনার রাস্তা ব্লক করে সে ওভারটেক করবে, মানে আপনাকে ফালাই দিবে, এমন চাপ দিবে যে আপনি মনে করেন যে ওই ঘাসের মধ্যে গিয়ে দাঁড়াতে হবে ওই দিক দিয়ে, এইরকম চাপ দেয় অনেক সময়। এই দেখেন যাইতেছে ডান দিক দিয়ে, জানিয়ে দেয় ওইকে ওভারটেক করতে কখন পারবে আর, ঠিক আছে বলেন। এই যে খুবই বিপজ্জনক, দেখেন 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 কী অবস্থা। মোড়ের মধ্যে তোমাকে ওভারটেক করতে কে বলছে ভাইয়া? বলো তুমি। আচ্ছা, একটা এসএফ পিছনে আছে। ওকে ভাই, যান আপনারা। এসএফের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে, এটা শামীম ভাই চালায় এই গাড়িটা। সো এই জন্য ওভারটেক করে গেল, এই জন্য মন খারাপ তেমন হইতেছে না। নর্মালি তো কেউ ভাই কোনো বাইকে আপনাকে ওভারটেক করে গেলে খারাপ লাগে, এটা স্বাভাবিক। ওকে। আর কি মানে আপনি যখন রাস্তায় গাড়ি চালাচ্ছেন আপনার মানে হেলমেটে যখন ক্যামেরা আছে, তার মানে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো আপনি ভুল কিছু করলে, মানে এই যে রাস্তায় ওভারটেকিং পারাপারি করা, এগুলো তো মানে ভালো মানুষের কাজ না। আমি যদি এগুলো ক্যামেরা মাথায় দিয়ে এগুলো করি, তখন না মানুষ খারাপ বলবে, আপনারা তো বলবেনই, বাট মানুষই এটা বলবে যে আরে এটা কি একটা অবস্থা, এটা তো মিলতেছে না। ক্যামেরা মাথায় দেওয়া মানে ছেলেটা ভদ্র ভালো, আর এই ছেলে এখন আবার এগুলো করতেছে, মিলতেছে না তো, কোনো দরকার নেই এগুলা করার। আমাদের যেমন মেইন পারপাসটা বুঝতে হবে। আমি তো বাইরে যাইতেছি, আমাকে বাড়িতে যেতে হবে বাইকটা চালিয়ে, ইনশাল্লাহ ভালো হবে। তো আমি যদি পারাপারি করি, মানে কাউকে ওভারটেক করা ট্রাই করি, এখানে তো একটা ভুল কিছু ঘটে যেতেই পারে। ও মাই গড, ঘুম ধরতেছে ভাই, সিরিয়াসলি। কালকে ঘুম কম হয়েছে, আমি যে একটু এখন যে করলাম, যে হাই দিলাম, ঘুমের হাই। ওরে না, ঘুম হয়েছে তো, মানে 5 ঘন্টার মতো ঘুম হয়েছে আমার। 6 ঘন্টা ঘুম হলে ভালো হতো, বাট 5 hours তো অলসো নট ব্যাড। রাস্তা ফাঁকা থাকলে ওভারটেক করা যাবে, সমস্যা নেই। রাস্তা ফাঁকা থাকলে, মানে আমি যদি দেখতে পাই যে সামনে রাস্তা ফাঁকা, আর এটা কোনো মোড় না, তাহলে আমি মানে ওভারটেক করতে চাই। কিন্তু যদি দেখি যে না, সামনে আমার ভিজিবল না, দেখেন সামনে আমি দেখতে পারতেছি না যে কতটুকু রাস্তা ক্লিয়ার, আমি কতটুকু হচ্ছে যে আছে, আমি ওভারটেক করার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা, এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না হইলে তো ভাই রিস্ক নেওয়া যাবে না। এটাই হলো ব্যাপার। সামনে গাড়ি আছে, সামনে সিএনজি আছে। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ার। সামনে ক্লিয়ার, উই ক্যান গো। গ্রামের রাস্তায় হুট করে কে কখন সামনে চলে আসে
বাচ্চা কাচ্চারা দৌড় দিতে পারে এবং মানুষ রাস্তা পার হতে পারে, যার কারণে ভাই একটু হর্ন দিতে হয়। আপনারা এটাকে খারাপভাবে নেবেন না আশা করি, কারণ হর্ন যে দেয়ার ব্যাপারটা এটা অনেকেই আননেসেসারি ভাবেন। বাট ভাই হর্ন কে কী কী জন্য দেয়, মানে আমি হর্ন দিচ্ছি অনেক সময়, আমি কিন্তু সামনের ওই যে ভ্যানটাকে হর্ন দিচ্ছি না, আমি হর্ন দিচ্ছি অনেক সময় যে সামনে একটা রাস্তা আসছে, ওই রাস্তা থেকে যাতে কেউ হুট করে এই রাস্তায় উঠে চলে আসলে যাতে বুঝতে পারে যে এখানে গাড়ি যাচ্ছে, মানে একটা বাইক যাচ্ছে, তাকে বোঝানোর জন্য, আমার উপস্থিতি বোঝানোর জন্য অনেক সময় হর্ন দেই। মানে একটা কথা আছে যে রাস্তায় যদি আপনি আপনার উপস্থিতি বুঝাইতে না পারেন, আমি ওভারটেক করে যাচ্ছি ওই লোকটাকে, এখন ওই লোকটা তো এমনও হতে পারে যে সে একটু ঝিমাচ্ছে, সে ডান দিকে অতটা খেয়াল করতেছে না, চালাচ্ছে, আর হঠাৎ করে সে একটু ডানে নিতে পারে। আমি যদি তাকে ওভারটেক করার সময় না করি, ওই হর্ন যদি না দিই, তাহলে তো সে আমার উপস্থিতিটা বুঝতে পারবে না। এই জন্য একটা হর্ন দিয়ে গেলে সেই বেচারা একটু টাইম পাবে নিজেকে রেডি রাখার, সেই স্টিয়ারিংটা শক্ত করে ধরে থাকবে, এদিকে ওদিকে বাউলি দিবে না। সো এই মানে নিজের উপস্থিতি বোঝাইতে হবে, ঠিক আছে? এই যে বাঁকের ক্ষেত্রেও তাই, এই যে মোড়ের ক্ষেত্রে, হ্যাঁ, টার্নিং, এই সমস্ত টার্নিংয়ে অনেকেই না ওভারটেক করে, অনেক অনেক ড্রাইভার আছেন না বুঝে, যদিও মোড়ে যারাই সচেতন ড্রাইভার আছেন তারা তো কেউই কখনোই ওভারটেক করবে না, কিন্তু অনেকেই আছে যে সব মোড়ের মধ্যে ওভারটেক করে। সো ওই মোড়ের মধ্যে ওই সময় আসলে দিতে হয়, হর্ন দেওয়া লাগে, যাতে আপনাকে ওরা বুঝতে পারে যে আপনি আসতেছেন। আচ্ছা, হঠাৎ করে কততে কত স্পিড উঠে যায়, মোটামুটি ভালো না। মানে আপনি বলতে পারেন যে ভাই আপনি এরকম হঠাৎ করে পাগল হয়ে কেন যান, পাগল হয়ে বলতে তখন এই যে মাঝে মাঝে মনে হয় আচ্ছা দেখি যে এই গাড়িটা আসলে ক্যাপাবল কিনা, এরকম সাডেন স্পিড কুইক পাওয়ার দিতে কিসে ক্যাপাবল কিনা। সো ক্যাপাবিলিটি টেস্ট করার জন্য বলতে পারেন যে আমি এই ধরনের এইগুলো করতেছি, আর আমার মনে হচ্ছে এর ফুল পটেনশিয়ালটা আমি নিচ্ছি না এখনও। এটাকে 4 ভালভের ইঞ্জিন ভাই, ডুয়াল চ্যানেল এবিএস। সো এই যন্ত্রটাকে যদি আমি ফুল তার ইউজ না করি তাহলে হবে? পাওয়ারটাকে আমার তো একটু আনলক করতে হবে, বলেন। আচ্ছা, এই যে দেখতেছেন ট্রাকে, আমি সরি যদি তার রেকর্ডে আসে, আমি চেষ্টা করবো যদি কারো মুখ ওইরকম আসে ব্লার করে দেওয়ার জন্য, কিন্তু এটা খুব বেশি না, কারণ তাদেরকে অনেকেই দেখতেছে রাস্তার মধ্যে। তো আমিও দেখলাম অ্যান্ড আমার রেকর্ডে চলে আসছে। তো যেটা বলেছিলাম যে এই ট্রাকগুলো না, এই ট্রাকগুলোতে যখন আমি হচ্ছে করি, আমি যখন নতুন ঢাকায় গেছিলাম, আমি তো অনেকগুলো প্রফেশনে ছিলাম, একদম লো প্রফেশন যেগুলো বলে অনেকগুলোতে ছিলাম, গার্মেন্টসের জব বলেন, কার্টুন ফ্যাক্টরিতে কাজ বলেন, হ্যাঁ, সুপারভাইজার, অনেক কিছু। তো আমি না ওই এগুলো ট্রাকে করে আসছি, ট্রাকে করে ঢাকায় গেছি আসছি, সেগুলো যখন দেখি তখন আলহামদুলিল্লাহ বলি, এবং আমি না জাস্টিফাই করার চেষ্টা করতাম। যখন আমি যাইতাম তখন আমার কাছে আমি নিজেকে বোঝাইতাম যে হ্যাঁ, ট্রাকে করে যত খারাপ না, বাতাস লাগে, এটা লাগে, সেটা লাগে, হ্যাঁ, কিন্তু না, ধরুন যে ট্রাকে করে যারা আসছে, আমার মনে হয় আমি যদি অনুমান করি তাদের ভাড়া লাগছে হচ্ছে 800 থেকে 1000 টাকা পার পার্সন, বা 500 টাকাও হতে পারে। আর বাসে আসলে কত লাগতো তার ধরলাম যে আর 1200-1500, কারণ ঈদের সময় ভাড়া ডাবল হয়ে যায় অলমোস্ট। এইটা না তারা চিন্তা করে যে টাকা, মানে টাকাটা বেঁচে যাচ্ছে, কারণ অনেকে হয়তো বাসও পায় না, এটাও হইতে পারে। কিন্তু ভাই ওই যে টাকা, অনেকেই সবে টাকা বাঁচানোর জন্য আসে না, এটাও আমি মানি, বাট টাকা বাঁচানোর জন্য না অনেকে আসে। ভাই টাকা বাঁচানোর জন্য এই যে প্রায় আপনাকে 10-12 ঘন্টা জার্নি করতে হয়, কারণ 6 ঘন্টার রাস্তা তখন ডাবল হয়ে যায় জ্যামের কারণে। এইটা আসলে ঠিক না, ঠিক আছে? আর একই সাথে এই যে ট্রাকে যারা আসতেছে, এটা কিন্তু আমাদের দেশের যে গণপরিবহন ব্যবস্থার যে দুর্দশা, এটাকেও কিন্তু তুলে ধরলো। কারণ এই ট্রাকে কারা আসে বলেন তো ভাই? ট্রাকে তো যদি আমার দেশে যে আইন থাকতো, মানে ট্রাক তো পণ্য পরিবহনের জন্য, এটা তো আর মানুষ পরিবহনের জন্য না। তো এইটা তো মানে যখন আসছে রাস্তা তো ছিল, পুলিশ ছিল, আটকায় নাই। আচ্ছা,
আটকানো পরের ব্যাপার। তারপরে কথা হচ্ছে সেই মানুষগুলো যদি ট্রাকে না আসতো তাহলে তো সে ঈদ করতে পারতো না। তার মানে আমি রাষ্ট্র হিসেবে তাকে গণপরিবহন দিতে ব্যর্থ হয়েছি, হ্যাঁ, যাত্রীবাহী গণপরিবহন দিতে ব্যর্থ হয়েছি বিধায় সেই ব্যক্তিটা কিন্তু করছে, এই ট্রাকে করে আসতে বাধ্য হয়েছে। সো ওইটা একটা কারণ। কিরে ভাই, এই ব্যক্তিটা এরকম হর্ন দিতেছে কেন? এফজেড বাইকাররা তো অনেক ভদ্র হয়, এফজেড বাইকাররা অনেক, এফজেড এটা সরি ফেজার ফেজার রাইডাররা তো অনেক জেন্টাল হয় মনে হয়। যাই হোক, আমি তাকে ওভারটেক আসছি তো এই কারণে মনে হয় সে একটু রাগ করতে পারে। সরি ব্রাদার, যদি ভিডিওটা দেখেন অ্যাপোলজি হিসেবে মেনে নিন। আমি ওভারটেক করে আসছি কারণ তখন সবাইকে ওভারটেক করছে ভাই, আপনাকে একলা না। কারণ আমার ওভারটেক করতে যখন মন চায় তখন আমি করি। এই রাস্তাটা ফাঁকা পেলে এখানে করবো, দেখবেন, দেখেন, লেটস ডু ইট, লেটস রেস। আসলে ফেজার তো ওনার সাথে রেস করে মজা লাগবে। হ্যাঁ, মানে যতটুকুই রেস করা যায় ভদ্রভাবে রেস করতে হবে। শিহাব, মনে রেখো, মনে রেখো ভাইয়া, মনে রেখো। একে রেস বলবো? ও ফিফথ গিয়ারে আছে। আরে আমি ভাবছি মনে হয় গিয়ার আরেকটা আছে। অততে আমি, আমার অভ্যাস হয়ে গেছে মিটার দেখে গাড়ি চালানো। এই সামনে ফোন দিয়ে রেকর্ড করতেছি, এটা দিয়ে মিটার দেখা যায় না, তো নিচু হয়ে দেখতে হয় যে কততে চলতেছে। কাজটা করছে কি ভাই? হ্যাঁ, সে পানি দিয়ে দিচ্ছে লিটারেলি, এত বেশি বাড়ি আসছে। ফোন তো ওয়াটার প্রুফ মনে হয়। স্যামসাং S24 তো ওয়াটার প্রুফ। তো ফোনের কিছু হয় না, বাট রেকর্ড কি ঠিকমতো হচ্ছে কি না এটা একটু চেক করতে হবে, এটা করা উচিত। হ্যাঁ, রেকর্ড ঠিকমতো হচ্ছে, বাট আমার হেলমেটের সামনে একটু পানি আসছে। আই থিঙ্ক ইট ডাজন্ট ম্যাটার, লেটস কন্টিনিউ দ্য রাইড। ওকে, এটা বাজার, বাজারের ভিতরে পাগলামি দেখানোর জায়গা না। বাজার ইজ বাজার, এখানে মানুষজন থাকে। ওকে, এখানে আস্তে আস্তে চালাতে হবে। আর এমনিও তো আস্তে চালাইতাম, চাইলেও জোরে চালানো এখানে যাইতো না। মানুষ তাকায় থাকে ভাই, ক্যামেরা দেখে তাকায় থাকে। অ্যাকশন ক্যামেরা নেওয়া লাগবে, অ্যাকশন ক্যামেরা না নিলে মানুষজন ভাই আমার এই ফোন দেখে না হয়ে যাবে, পাগল ভাবা শুরু করবে। আর অ্যাকশন ক্যামেরা থাকলে যেখানে সেখানে যাওয়া যায়, ফোন নিয়ে যেখানে সেখানে গেলে মানুষ কী ভাববে বলেন? আচ্ছা, এই যে বাইকে বসে থাকতে হালকা একটু মনে হচ্ছে যে এখন সিটটা শক্ত শক্ত লাগতেছে, যদি সিটটা কিন্তু যথেষ্ট নরম। বাট তারপরও এই হিরো এক্সট্রিম 160R এখন কতক্ষণ বাইক চালাইছি, 1 ঘন্টা 10 মিনিট বাইক চালাইছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন সিটটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা আমার মনে হয় যে আপনি যদি একটা নরম সোফাতে বসেও থাকেন এরকম 1 ঘন্টা একটানা, তখন না আপনার সোফাতে বসে থাকলেও আপনারই হবে, কী হবে, কী বলে, যে ব্যথা লাগবে। আচ্ছা, একটু আগে দেখলেন আমি কিন্তু যে খড়ের উপরে চলে গেছিলাম না, ধানের যে পল বলে আমাদের এদিকে খড়,
এইখানে আমি মানে চাইলে ব্রেক একটু হালকা ব্রেক করা উচিত ছিল, এটা একটু হালকা টার্নিং ছিল মনে হয়, বা বাইকে সামনে প্রাইভেট কার আসতেছিল, বাট আমি তারপর ওখানে ব্রেক করি নাই। আই ট্রাই টু গো উইথ দ্য ফ্লো। ওকে, সরি, এটা কি কন্টিনিউ হবে? আই ট্রাই টু কন্টিনিউ নাকি? না, ওটাই হবে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, ইংলিশ আমি আসলে ভাই, আমার ইংরেজি মানে গ্রামার তো আমি নাই। আমি ইংরেজি হচ্ছে ওই যে শুনে শুনে যতটুকু শেখা হয়েছে আর কি। তো ওই রকম এই জায়গায় ব্রেক করলে ব্রেক স্লিপ করতে পারে, এই জন্য ব্রেক করা যাবে না। এই যে একটা কর্নার, দেখি তো কর্নারিংটা কেমন হয়। সুন্দর কর্নারিং, এটা মনে হয় আহমেদ ভাই বলছিল নাকি, এই হিরো বাংলাদেশ এমডি, যে কর্নারিং নাকি মারাত্মক হয় ভাই এই বাইক দিয়ে। আসলে কর্নারিং হচ্ছে, কর্নারিং সুন্দর কর্নারিং হচ্ছে ভাই। এই রাস্তায় কিছু কর্নারিং আছে, কিছু কর্নারিং আছে, কিছু হালকা কর্নারিং এগুলা, বেশি না। কর্নারিং এ ভালো হয়ে দিচ্ছে। এখানে নতুন একটা ব্রিজ হচ্ছে, মানে এই ব্রিজের অনেক বয়স হয়ে গেছে। এই ধরনের রাস্তাটা একটু বিপজ্জনক লাগে, ধরুন যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা দেখতেছো না, এখানে যে টায়ারটা কখনো পড়ে যায় তখন কেমন লাগবে, কন্ট্রোল আউট অফ কন্ট্রোল হয়ে যাবেন। সিটটা একটু হালকা, এখন মনে হচ্ছে আমার পশ্চাৎ দেশ একটু ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে। একটু ব্রেক নেওয়া দরকার ছিল কি না, বাট আমি মোটামুটি আমার বাড়ি যেতে হয়তো বা 20 মিনিট লাগতে পারে, 10-15 মিনিট লাগতে পারে। তার জন্য ব্রেক নেওয়াটা আর মনে করতেছি না দরকার আছে। এখানে ব্রেক করলাম কারণ এখানে কাদা, কাদা বলতে পানি, তো এই পানিটা যদি বাইকে সিটে আসে বাইকটা কাদা কাদা হয়ে যাবে একটু পরে। এই জন্য আমার এবিএস এর সুবিধা নিলাম ওই জায়গায় এসে। এই যে এরকম জায়গাতে নেই হঠাৎ করে ব্রেক করতে হলে। আচ্ছা, এখানে মনে হয় আমার ইউএসডি একটু সাপোর্ট দিল। ওই রকম জায়গায় আগে মনোটন নিয়ে আসলে একটু ভালো পরিমাণ ধাক্কা খাইতাম, মানে ইনস্ট্যান্টলি যে একটা ধাক্কাটা সামলে নেওয়া, এটা মনে হয় ওই মনোটনের যে ডুয়াল, যে সামনে যে সাসপেনশনটা ছিল ওইটা করতাম না, বাট এটা কী বলে, এটার যে ইউএসডি সাসপেনশন, এটা মনে হয় ধাক্কাটা খুব ভালো অ্যাবজর্ব করে নিচে খুব দ্রুত। এই ক্ষেত্রে আমার মনে হয় যে সাপোর্ট মানে এটা দিচ্ছে, ভালো সার্ভিস দিচ্ছে ইউএসডি সাসপেনশনটা। আচ্ছা, আমি টানা রেকর্ড করতেছি আমার S24 দিয়ে 1 ঘন্টা 15 মিনিট এখন পর্যন্ত হয় যায় না। তো ক্যামেরা তো রেকর্ড করলে অনেকক্ষণ ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ার কথা। চলে আসলাম সোনাতলা, এটা হচ্ছে সোনাতলা। আচ্ছা, রাস্তা খারাপ দেখছেন, কী পরিমাণ ব্রেক করছি। এই ব্রেক করার সাহস পাই অনলি ফর এবিএস।
এই সরি আমি আপনাদের কাছে ভাই, এই যে এবিএস এর কথা মনে হয় আমি বাইকের থেকে, মানে আমি আমার কি বলবো ভাই, এবিএস এর কথা এত বেশি আপনাদেরকে বলি, আপনারা কোন দিন আমার এসে মারবেন যে ভাই আপনার লোকেশন দেন, আপনারা গিয়ে একটু মেরে আসি। মানে এত বেশি আমি এবিএস এবিএস করি আপনাদের কাছে, যে সত্যি কথা এটাই আমার কাছে যে বেশি ম্যাটার করে ভাই। কীভাবে আপনাদেরকে বোঝাই আমি। আচ্ছা ওইটা একটা গেল না, এই যে এইটা, এই দোকানটা না, আমি এই ধরনের দোকান যারা বেকার আছেন তারা আমার এই ধরনের দোকান নিয়ে কিছু ব্যবসা আছে না, এগুলোতে ডাবল লাভ তো থাকেই। মানে এই ধরনের প্লাস্টিক বা খেলনা টাইপের জিনিসগুলা গ্রামের ভিতরে খুবই চলবে, এবং এটার একটা আছে, মানুষজন নিবে আপনার থেকে। মানে এগুলো লাভ ভালো, ওই যে 10,000 টাকা 12,000 টাকার বেতনের চাকরি না করে ভাই ওগুলো একটা কিছু করেন। এই কে রে এটা, হয়তো ওই যাক, ও যাওয়ার পরে ওভারটেক করবো, পিছন থেকে আসলে যে এরকম কেউ হর্ন দেয় মেজাজটা যে গরম লাগে। তো এটাও ঠিক, উনি তো আসলে আমাকে হর্ন নাও দিতে পারে, কারণ আমি তো এরকম হর্ন দেই, হয়তো বা অন্য কোনো কারণেও দিতে পারে, সামনে হয়তো বা কোনো ভ্যান ট্যান ছিল, যাই হোক, অনেক কারণেই থাকতে পারে। দেখছেন, ইনস্ট্যান্ট ব্রেক করে আবার ইনস্ট্যান্ট যে পাওয়ার, এটাই হচ্ছে আমার 4V। সো এটা হচ্ছে 4V, বুঝছেন? ইনস্ট্যান্ট ব্রেক, ইনস্ট্যান্ট পাওয়ার, সব কিছুই দিয়ে দেয়। এখানে রাস্তা সরু, এখানে ওভারটেক করতে যাওয়া ঠিক হবে না। আচ্ছা ভালো কথা, এই বাইকটা তো আমি জেল করে নিই নে ভাই, এটা তো করা দরকার ছিল। এইটা আমি কেমনে ভুলে গেলাম। মানে এটা টায়ার তো জেল দিয়ে নেওয়া লাগবে না, হঠাৎ করে যে গ্রামে যে আসছি পেরেক টেরেক দিয়ে ঢুকে যায়, আল্লাহ। আমি এটা ভুলে যাওয়ার কারণ আছে, কারণ মনোটনে যখন আমি এটা করে নিছিলাম, প্রায় 8-10 মাস হয়ে গেছিল, আমি মানে এটা নিয়ে আর চিন্তা করা লাগে না। সো এটা মনে হয় একটা রিজন হতে পারে যে আমি এই কারণে ভুলে গেছি। ওইদিকে ঢোকার রিস্ক নেওয়া যাবে না, ডান দিকে থাকা লাগবে। কালকে ঈদ, এই জন্য আমি মানুষের মুখের এক্সপ্রেশন একটু দেখার ট্রাই করতেছি যে আসলে কালকে যে ঈদ, এতে করে মানুষের এক্সপ্রেশনটা কি, মানুষ কি হ্যাপি, আর দে হ্যাপি, অর মানে কি, তারা কি এক্সাইটেড? যে লোকটা অটো চালাইতেছে তার কি, মানে তার কি মন খারাপ? এই ছেলেটা যাচ্ছে হাসতেছে না, মানে আমি না মানুষ, কি বলবো, মানুষ নিয়ে যদি আপনার সাথে আমি গল্প করি ভাই, এই এক জনম চলে যাবে শুধু মানুষ নিয়ে কথা বলতে। এই যে লোকটা সিএনজিতে বসে আছে, এই যে লোকটা অটো চালাচ্ছে, এই যে লোকটা বাইক চালাচ্ছে, এই যে লোকটা সামনে একটা প্রাইভেট কার যাচ্ছে, ট্রাক চালাচ্ছে, ট্রাকের উপরে যে মানুষগুলো যাচ্ছে, ভাই সবার লাইফ এক একটা স্টোরি। এই যে হুজুরটা যাচ্ছে, সবার লাইফ ভাই এক একটা স্টোরি। আবার এক একজনের লাইফ আছে যে তার মধ্যে মাল্টি ভার্সন থাকে, সে নিজেই কয়েকটা স্টোরি, বুঝছেন? সো কি বলবো,
সো এই যে স্টোরি, মানে মানুষকে দেখে আসলে বোঝা যায় না। ধরো যে আমি যদি মানে একা একটা রাস্তার পাশে বসে থাকি, আপনি আমাকে দেখে কি বুঝবেন বলেন? মানে আমরা না অনেক সময় মানুষকে দেখে মানে খুবই করে ফেলি আসলে, কি বলবো, জাজ করে ফেলি, মানুষকে ভুল বুঝি। সো এবং কে রে হর্ন কে দেয়? হু ইজ দ্যাট? হু ইজ? ও আরটিআর নাকি? তাহলে তো ওনার সাথে একটু খেলতে হবে। আমার মনে হয় যে যত ছাপড়ি ছাপড়ি না, সরি, মানে যত ওই যে অ্যাগ্রেসিভ বাইকগুলো আছে না, এগুলো ওটাও তো 4V না? আচ্ছা, এটাও 4V। আমি আগে যাকে আমাকে ওভারটেক করতে হবে। এই শুয়ার রে! এটা হচ্ছে আমাদের এলাকার মেলান্দাহ ব্রিজে আমরা এখন উঠতেছি। এটা পড়ছে গাইবান্ধা জেলা সাঘাটা থানার মধ্যে। মানে আমরা এখন বগুড়া থেকে গাইবান্ধায় ঢুকলাম। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এটা এই এলাকায় ঢুকছে, মানে এটা আমাদের এলাকার হচ্ছে এই যে ঈদে মানুষজন যে ঘুরবে আমাদের এই এলাকার, মানে আপনার এই যে জুমার বাড়ি, জাঙ্গালিয়া বা আশেপাশে যেগুলো আছে আর কি, সাগরা থানা, মানুষের না ঘোরার এরকম জায়গা নাই, বুঝছেন? নাক চুলকাইলো ভাই, একটু নাক চুলকাইলাম। আচ্ছা, মানুষের ঘোরার এরকম না জায়গা নাই, বুঝছেন? আচ্ছা, এই চলে যাক একটু। সো দেখেন দুই পাশে এই যে নদীটা কি সুন্দর, এটাও মারাত্মক সুন্দর। এখানে আমিও ঘুরতে আসবো, মানে ঘুরতে আসবো বলতে বাইক, এই যে বিকেলবেলা ভাই আজকে দেখবেন আমি যদি আসি, এখানে প্রচুর একদম বাইক নিয়ে ভরে যাবে। মানে ঘোরার জায়গা বলতে কিছু মিম দেখা যাইতো না, যে এরকম মিম যে গ্রামের চাচাতো ভাই লে, মানে চল আমাদের ওখানে একটা খুব ভালো জায়গা আছে ঘোরার দেখার মতো, চল যাই। এসে পরে নিচের ছবিটা দিয়ে দিচ্ছে যে এটা একটা ব্রিজ। তো এটা হয়, মানে আমাদের ভাই গ্রামে তো নাই আর কিছু দেখার, বলেন গ্রামে কি মানুষ পার্ক করে রাখবে গ্রামে? আর শহরে বা আপনার কি আছে? শহরে আপনার হলো যে যদি ঢাকায় থাকলে হাতির ঝিল পাবেন, কিছু রেস্টুরেন্ট পাবেন, এবার এগুলাই তো ভাই, বলেন আর কি বলেন? গ্রামে ভাই, গ্রাম ইটসেলফ দেখার মতো জায়গা। আপনি এখানে গ্রামে এসে যারা গ্রামে থাকে তারা ওগুলো দেখে অভ্যস্ত বলে শুধু একটু যে কংক্রিট দেখতে আসে। কিন্তু আপনি ভাই শহরে থাকেন, আপনি গ্রামে আসলে পুরো গ্রামটাই আপনার কাছে দেখার মতোই ভাই, পুরো গ্রামটাই দেখার মতো। আচ্ছা, সামনের যে ওই যে আরটিআর 4V যাচ্ছে, উনি অনেক ভালো। উনি অনেক ভালো বলতে আমার মনে হয় না যে উনি রেস করতেছে, উনি গ্রামে খুব বাড়িতে যাচ্ছে, তো উনি জাস্ট রাইড করতেছে। বাট আমার কাছে মনে হয় যে লেটস দেখি তো ওনাকে ওভারটেক করা যায় কিনা। হ্যাঁ, করা যায়, না ইজিলি করা যায় ভাই। এখন এবিএস, এই যে এটা এবিএস, ঠিক আছে? ইয়েস, ওভারটেকও করা যায়, এবিএস ব্রেকও ধরা যায়, সব কিছু মিলিয়ে পারফেক্ট প্যাকেজ হচ্ছে এই হিরো এক্সট্রিম 160 আর 4V। আচ্ছা, আমাকে তো বাংলাদেশে মানে কি বলবো, অফিসিয়ালি না দেন ভাই, দর্শকরা তো অন্তত আনঅফিসিয়ালি আমাকে হিরো এক্সট্রিম 160R-এর ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে মানে বলতে পারেন তো ভাই। আমি যে পরিমাণ ভিডিও, যেই পরিমাণ কথা, যেই পরিমাণ রিভিউ, যেই পরিমাণ প্রশংসা আমি এই বাইক নিয়ে, হিরো এক্সট্রিম 160R নিয়ে করি ভাই, আপনাদের তো উচিত মানে আমাকে এই অ্যাম্বাসেডার এটা দিয়ে দেওয়া।
মানে কেন দিচ্ছেন না আপনারা বলেন তো ভাই? মানে আমার চ্যানেলটা একটু রিভিউ করার পরে আমার এই ভিডিওটা শুধু না দেখে বরং আমার অন্য অন্য আরও ভিডিও চ্যানেলটা দেখে ওভারঅল আপনারা একটু বলেন তো যে আমি কি না, মানে এটা পাওয়ার আসলে যোগ্য কিনা বলেন। মানে এটা তো বলা উচিত। এই যে যেমন আমার বাসায় হচ্ছে আমার কিবোর্ড হচ্ছে লজিটেকের, মাউস হচ্ছে লজিটেকের, তারপরে আমার হেডফোন লজিটেকের, আরও কি জানি আছে লজিটেকের ভাই। তো শামীম ভাই আমাকে বলতেছিল যে ভাই আপনাকে তো লজিটেকের বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা উচিত। তো এই জন্য আর কি বললাম মজা করে, যাই হোক এটাকে সিরিয়াস নেওয়ার দরকার নেই। সো এই আর কি রাস্তায়, গ্রামের রাস্তায় মোটামুটি ভালোই চলতেছে। আজকের রাইড দেখে প্রথম দিকে আমি যেভাবে জেন্টাল রাইড করতেছিলাম, লাস্টের দিকে এসে টানাটানি করতে হচ্ছি, এটাকে আমি কী দিয়ে জাস্টিফাই করি বা ব্যাখ্যা করি, এটাকে জাস্টিফাই করার আসলে রিজন নাই, এটা ঠিক না এভাবে রাইড করা। বাট আমার মনে হচ্ছে আমি যতই গ্রামের আমার এলাকার কাছাকাছি চলে আসতেছি ততই হচ্ছে আমি একটা জোশ কাজ করতেছে, এক্সাইটমেন্ট কাজ করতেছে, এটা বলতে পারেন। আচ্ছা, এই রাস্তায় না মোটর নিয়ে গেলে আর একটু বেশি ঝাঁকি লাগতো এর আগে, মানে জিক্সার মোটর নিয়ে যখন এদিকে আমি আসছি আগে, তখন একটু বেশি ঝাঁকি ফিল করতাম। বাট এখন এর সামনে ইউএসডি সাসপেনশনের কারণে মনে হচ্ছে ঝাঁকিটা একটু কম। অনেক সময় আমার হেলমেটটা নেমে যাচ্ছে এই মোবাইলের ওজনের কারণে, কিন্তু কারণ মোবাইলের ওজনটা অনেক বেশি। দেখেন আমার গ্রামটাও সুন্দর না, এটা হচ্ছে নদী। এই মাদ্রাসায় আমি ছোটোবেলায় পড়ছি। এই মাদ্রাসায় আমি এবিসিডি শিখছি, এটা একটা ভালো জিনিস। মাদ্রাসায় আমি পড়ছি মনে হয় কয়েক মাস, বাট এখানে আমি এবিসিডিটা শিখতে পারছি। মানে মাদ্রাসায় পরে আবার প্রাইমারিতে গেছি। প্রাইমারিতে পরে আমি একটা ব্যাগ পাইছিলাম, 2 টাকা নিছিল খরচ, মানে জমা নিছিল নাকি ওই সময়, এটা মানে 2004 সাল দিকে নাকি। ও ওইগুলো স্মৃতি, এগুলো আমার এলাকায় যে জুমার বাড়ি বাজারে ঢুকতেছে এখন। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাড়ি কোথায়, জুমার বাড়ি পার হয়ে জাঙ্গালিয়াতে। সো এটা হচ্ছে জুমার বাড়ি বাজার। আচ্ছা, একটা ভুল তো করে ফেলছে, আমাকে ঢোকা লাগতো ওই সামনে পিছনে যে বাজারটা পার করে আসলাম না, ওটা হলো বাজিতনগর বাজার। সো আমাকে ওই দিক দিয়ে ঢোকা দরকার ছিল, কারণ ওইদিকে রাস্তাটা, এইদিকে তো রাস্তার কাজ চলতেছে। আচ্ছা, রাস্তার কাজ কি ও খুলে দিছে রে। ওই রাস্তা আমি ভাবছি রাস্তার কাজ চলতেছে। সেই রাস্তাগুলো একটু সুবিধা আছে, দেখেন এই ঢালাইয়ের রাস্তাগুলোতে না, মানে এগুলো খুব দ্রুত হয়ে যায়, এগুলা করতে খুব মানে অনেক সময় লাগে না। যে পিচের রাস্তাতে যেমন হচ্ছে অনেক লাগে, একটা ফর্মালিটিস লাগে, অনেক কিছু আপনার করতে হয়, অনেক দিন সময় লেগে যায়, অনেক যন্ত্রপাতি লাগে এসে। বাট ঢালাইয়ের রাস্তাগুলো মনে হয় ঢালাই করার কয়েকদিনের মধ্যে করে দেয়, খুলে দিয়ে দেয় একদম। এলাকায় ঢুকে গেছি ভাইয়া, এলাকা এখানে কি গোসল করে? এই পুকুরে তো আগে আমরা গোসল করছি ভাই, কিন্তু পোলাপন কি এখনো করতেছে নাকি গোসল? আমি, আমারও মনে হচ্ছে আমি এক বাড়িতে এসে একটু গোসল করবো। দেখি যদি নদীতে গিয়ে যাওয়া যায়, আমার শ্বশুর বাড়ি আছে, ওখানে নদী আছে আমার এখান থেকে আরও কিছু কিলোমিটার দূরে, তো ওখানে মনে হয় গোসল করা যাবে। ওকে, ক্লিয়ার রাস্তা, ঢুকে পড়ি। ওকে, এইদিকে আমার বাড়ি। সো এই ছিল, বাড়ি পর্যন্ত দেখানো দরকার নাই, তখন আবার দেখা যাবে যে ভাই অনেকেই আমার ভক্তরা আবার বাড়িতে চলে আসতে পারেন। জাস্ট কিডিং, যদিও আসবেন না আমি জানি। সো সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ যদি এই পর্যন্ত কেউ ভিডিওটা দেখে থাকেন ভাই, আমাকে এই পর্যন্ত ভিডিও কেউ দেখলে আমার ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করবেন, মানে মেসেজ দেবেন, আমি আপনাদের জন্য স্পেশাল গিফট দিব। থ্যাংক ইউ।